হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো, কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। তার আগেই প্রথমে বলবো, তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। যদি এগুলো না পারো তাও শুধুমাত্র অন্তত লাইকটা করো, কারণ তোমরা ক্লাস দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করছো না। তো এগুলো করো না, অবশ্যই কিছু না কিছু করো। আর চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমে দেখব যে গ্রামের গৃহস্থ বাড়ির কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রয়োজন উপস্থিত হলে, অর্থাৎ প্রয়োজন হলে বা প্রয়োজন পড়লে মাছ ধরে নেবার বাধা ছিল না। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট টেন্সে রয়েছে, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স। আর সিম্পল পাস্ট টেন্সের আমরা গঠন জানি সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং। তো সেইভাবে আমরা সাজাবো। তো প্রথমে আমরা দেখব যে যেহেতু এখানে কোনো ব্যক্তিগত থাকার কারণ বলা হচ্ছে না, তো সেই কারণে কিন্তু আমরা দেয়ার দিয়ে শুরু করব। তাহলে কি লিখব যে দেয়ার ওয়াজ নো রেস্ট্রিকশন, কোনো বাধা ছিল না বা কোনো বাধা নিষেধ ছিল না টু ক্যাচ, কী করার ক্ষেত্রে, টু ক্যাচ ফিশ, অর্থাৎ মাছ ধরার ক্ষেত্রে। কখন, when it was, যখন ছিল, বা when it would be লিখব, তাহলে ভালো হবে। যখন প্রয়োজন পড়বে it would be, when it would be necessary, অর্থাৎ যখন প্রয়োজন হতো। যেহেতু হতো বলেছে তো আমরা এর জন্য would be ব্যবহার করলাম। when it would be necessary, যখন প্রয়োজন পড়তো বা প্রয়োজন হতো। when it would be necessary for, কিসের জন্য, ফর এনি, অর্থাৎ যে কোনো অনুষ্ঠানের জন্য। ফর এনি সেরেমনি কি ইন দ্য ভিলেজ হাউসহোল্ড, অর্থাৎ গ্রামের কোনো পরিবারের, ইন দ্য ভিলেজ হাউসহোল্ড। তো আমরা কি লিখলাম, দেয়ার ওয়াজ নো রেস্ট্রিকশন, কোনো বাধা ছিল না টু ক্যাচ ফিশ, মাছ ধরার ক্ষেত্রে। ওয়েন ইট উড বি নেসেসারি, যখন প্রয়োজন পড়তো বা প্রয়োজন হতো, কি ফর এনি সেরেমনি, কোনো অনুষ্ঠানের জন্য, ইন দ্য ভিলেজ হাউসহোল্ড, অর্থাৎ গ্রামের কোনো পরিবারের। তো আমরা এই সেন্টেন্সটাকে কিন্তু আরও অল্টারনেটিভ সেন্টেন্স হিসেবে লিখতে পারি। তো এখানে কিন্তু সেন্টেন্সটা খুবই বড় এবং আমাদের বুঝে বুঝে করতে হবে। প্রতিটা কিছু কিছু অংশকে প্রথমে আমাদেরকে ট্রান্সলেশন করে নিয়ে পুরো লাইনটাকে আমাদের জুড়ে দিতে হবে, তবেই কিন্তু রাইট হবে বা কারেক্ট হবে, নইলে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু 99% থাকবে এই সেন্টেন্সটাতে। তো চলো এখানে আমরা রেস্ট্রিকশনকে আর কী কী লিখতে পারি। আমরা রেস্ট্রিকশনকে কিন্তু হিন্ড্রান্সও লিখতে পারি। দেয়ার ওয়াজ নো হিন্ড্রান্স, কোনো বাধা ছিল না, বা দেয়ার ওয়াজ নো ব্যারিয়ার লিখতে পারি। দেয়ার ওয়াজ নো ব্যারিয়ার, কোনো বাধা ছিল না, বা দেয়ার ওয়াজ নো অবস্টাকল লিখতে পারি, কোনো বাধা ছিল না বা বিধিনিষেধ ছিল না। তাহলে আমরা এই সমস্ত এক্সট্রা ওয়ার্ডগুলো আমরা জেনে নেব। এই এক্সট্রা ওয়ার্ডগুলো দিয়ে আমরা আরও অল্টারনেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো আমরা পরের বাক্যটি শুরু করি। পরের বাক্যটি আছে যে কিন্তু সম্প্রতি অর্থাৎ বর্তমানে দুর্লভবাবুর প্রজাদের সেই অধিকার বন্ধ করে দিয়েছেন। দুর্লভবাবু সেই প্রজাদের সেই অধিকার বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ যেহেতু এখানে বর্তমান এবং সম্প্রতির কথা বা বর্তমানের কথা বলা হচ্ছে এবং দিয়েছেন রয়েছে, তো এটা কিন্তু আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কেন লিখব, কারণ সম্প্রতি কোনো একটা ঘটনা ঘটে গেছে, সেই কারণে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখব। আর তার গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে আমরা জানি হ্যাজ অথবা হ্যাভ লিখতে হয়, হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3, দেন অবজেক্ট, তারপরে আমরা রিমেইনিং লিখি। তো সেই হিসাবে আমরা লিখব। তাহলে প্রথমে কি লিখব, কিন্তু, বাট, তাহলে অ্যাট প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে বা সম্প্রতি, বাট অ্যাট প্রেজেন্ট অর্থাৎ সম্প্রতি কি দুর্লভ, এখানে দুর্লভ হচ্ছে সাবজেক্ট, কি দুর্লভবাবু কি করেছেন, বন্ধ করে দিয়েছেন। তাহলে দুর্লভবাবু হ্যাজ ডিসকন্টিনিউড, সেটাকে ডিসকন্টিনিউড অর্থাৎ সেটাকে আর রানিং রাখেননি বা চালু রাখেননি, সেটাকে বন্ধ করে দিয়েছেন। তাহলে কি, বাট অ্যাট প্রেজেন্ট কিন্তু সম্প্রতি দুর্লভবাবু হ্যাজ ডিসকন্টিনিউড দ্যাট রাইট, সেই অধিকারকে ডিসকন্টিনিউড করেছেন। দ্যাট রাইট অফ দ্য সাবজেক্টস।
তো সাবজেক্টস মানে কি, সাবজেক্টস মানে কিন্তু এখানে বিষয় নয়, সাবজেক্টস মানে কিন্তু এখানে প্রজা, প্রজাদের। তাহলে সেই প্রজাদের যে অধিকার, সেই অধিকারটাকে কিন্তু বর্তমানে তিনি বন্ধ করে দিয়েছেন, বা সেটাকে তিনি আর কন্টিনিউ করতে দেননি। তো এটাকে আমরা কিন্তু আরও অনেক রকমভাবে লিখতে পারি। যেমন আমরা এখানে দেখব যে অ্যাট প্রেজেন্ট, তাহলে বাট অ্যাট প্রেজেন্ট, বা আমরা এটাকে বলতে পারি কিন্তু রিসেন্টলি, বাট রিসেন্টলি অর্থাৎ বর্তমানে, রিসেন্টলি বলতে পারি বর্তমানে, বা আমরা এটাকে বলতে পারি যে নাওএডেজ, নাওএডেজ অর্থাৎ বর্তমানে। তো আমরা কিন্তু এই নাওএডেজ, রিসেন্টলি এগুলো দিয়ে অল্টারনেট সেন্টেন্স তৈরি করতে পারবো। ঠিক একই রকমভাবে আমরা এখানে আরেকটা দেখব যে ডিসকন্টিনিউড। ডিসকন্টিনিউড হচ্ছে কি, বন্ধ করে দেওয়া, বা আমরা এটাকে বলতে পারি স্টপড। কি বলতে পারি, স্টপড অর্থাৎ বন্ধ করে দিয়েছে, বা আমরা এটাকে বলতে পারি কি শাট। তো এগুলো বেশিরভাগ অন্য ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তো স্টপড, ডিসকন্টিনিউড এগুলোকে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ বন্ধ করে দেওয়া বা সেটাকে না চলতে দেওয়া। আর এখানে আমরা দেখতে পারবো যে সাবজেক্ট, সাবজেক্টস মানে কি, আমরা সাবজেক্টস মানে বললাম প্রজা, তো এটাকে কিন্তু আমরা টিন্যান্সও বলতে পারি। কি, টিন্যান্স, টিন্যান্স অর্থাৎ প্রজা, বা আমরা কিন্তু রেন্টারও বলতে পারি, রেন্টার্স অর্থাৎ প্রজা, বা আমরা কিন্তু এখানে শুধু মেনও বলতে পারি। কিন্তু এখানে সাবজেক্টস, টিন্যান্স, রেন্টার্স যতটা বেশি উপযুক্ত হবে, যতটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, তার থেকে সেখানে মেন একটু কম গুরুত্ব পাবে। তো সেই কারণে কিন্তু আমরা এগুলো লিখলাম। তো এক্সট্রা ওয়ার্ডগুলি তোমরা অবশ্যই লিখে নেবে, কারণ এগুলি কিন্তু ট্রান্সলেশনকে মজবুত করার জন্য ভীষণ 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 দরকার। যত বেশি ওয়ার্ডপার, যত বেশি ভোকাব তোমার কাছে থাকবে, তত বেশি কিন্তু তুমি ইংলিশে দক্ষ, এবং তত বেশি কিন্তু তুমি সবার থেকে এগিয়ে থাকবে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি, অল্প কিছুদিন আগে খাজনা দিয়ে বৃন্দাবন জেলে তার কাছ থেকে এই পুকুরে মাছ ধরবার সত্ত্ব পেয়েছে। সত্ত্ব বলতে কি, এখানে অধিকার, সত্ত্ব বলতে এখানে অধিকার পেয়েছে। তো এটাও কিন্তু বড় সেন্টেন্স, তো আমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে। তো কিছুদিন আগে যেহেতু বলেছে, তো এটাও আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই রাখবো, যেহেতু কিছুদিন আগের কথা বলা হচ্ছে আর পেয়েছের কথা বলা হচ্ছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা রাখবো। তাহলে আমরা কি লিখবো, যে কিছুদিন আগে বা অল্প কিছুদিন আগে, তাহলে কি লিখবো, বিফোর, বিফোর কি সাম ডেজ অর্থাৎ কিছুদিন আগে। তো কি বিফোর সাম ডেজ, তারপরে কি বৃন্দাবন জেলে, সাবজেক্ট হচ্ছে বৃন্দাবন জেলে, বৃন্দাবন জেলে। তাহলে বিফোর সাম ডেজ বৃন্দাবন জেলে কি করেছেন, হ্যাজ গটেন, হ্যাজ গটেন অর্থাৎ এটা কিন্তু V3, গেটের V3। তো পরে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাজ গটেন পেয়েছেন কি, দ্য পাওয়ার, পাওয়ার বলতে এখানে অধিকার বা সত্ত্ব, দ্য পাওয়ার কি, কিসের পাওয়ার পেয়েছেন, দ্য পাওয়ার টু ক্যাচ ফিশ অর্থাৎ মাছ ধরার, টু ক্যাচ ফিশ, দ্য পাওয়ার টু ক্যাচ ফিশ ইন দিস পন্ড অর্থাৎ এই পুকুরে, ইন দিস পন্ড এই পুকুরে কি, ফ্রম হিম তার কাছ থেকে, ফ্রম হিম তার কাছ থেকে, বাই পেইং কি প্রদানের মাধ্যমে বা কি দেওয়ার মাধ্যমে, বাই পেইং ট্যাক্সেস, বাই পেইং ট্যাক্সেস। তো এখানে আমরা পুরো সেন্টেন্সটা একবার দেখে নিই। বিফোর সাম ডেজ অর্থাৎ কিছুদিন আগে বৃন্দাবন জেলে হ্যাজ গটেন পেয়েছেন দ্য পাওয়ার টু ক্যাচ ফিশ অর্থাৎ মাছ ধরার সত্ত্ব বা অধিকার, ইন দিস পন্ড অর্থাৎ এই পুকুরে, ফ্রম হিম তার কাছ থেকে, বাই পেইং ট্যাক্সেস অর্থাৎ ট্যাক্স দেওয়ার মাধ্যমে, বা কি তাকে খাজনা দেওয়ার মাধ্যমে। তো এখানে আমরা কয়েকটি এক্সট্রা ওয়ার্ড জেনে রাখবো। যেমন বিফোর সাম ডেজকে আমরা কিন্তু বলতে পারি এ ফিউ ডেজ, এ ফিউ ডেজ অ্যাগো অর্থাৎ বিফোর সাম ডেজ বা এ ফিউ ডেজ অ্যাগো কিছুদিন আগে। আর এখানে আমরা জেনে নেব যেমন গটেন, কি গটেন হচ্ছে পেয়েছে। তো গটেনকে আমরা কি বলতে পারি, গটেনকে আমরা কিন্তু বলতে পারি হ্যাজ গেইনড, লাভ করেছে, হ্যাজ গেইনড, বা আমরা বলতে পারি হ্যাজ অ্যাটেন্ড অর্থাৎ অর্জন করেছে, বা হ্যাজ অ্যাকোয়ার্ড অর্থাৎ অর্জন করেছে। তো আমরা গটেন লিখতে পারি, গেইনড লিখতে পারি, অ্যাটেন্ড লিখতে পারি, অ্যাকোয়ার্ড লিখতে পারি, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেইভাবে লিখবে। আর এখানে পাওয়ার, পাওয়ারকে আমরা কি বলবো, তো পাওয়ারকে কিন্তু আমরা এখানে রাইটও বলতে পারি অর্থাৎ অধিকার পাওয়া, হ্যাজ গটেন দ্য রাইট, হ্যাজ গেইনড দ্য রাইট, হ্যাজ অ্যাটেন্ড দ্য রাইট, হ্যাজ অ্যাকোয়ার্ড দ্য রাইট, আমরা এইভাবে বলবো। তো আমরা এখানে বাই পেইং, এখানে কি ট্যাক্সেস আছে, ট্যাক্সেস হচ্ছে খাজনা, তো খাজনাকে আমরা আর কি বলতে পারি, বাই পেইং রেন্টস বলতে পারি, বাই পেইং রেভিনিউস বলতে পারি, বাই পেইং রেভিনিউস, বাই
পেইং ট্যাক্সেস, বাই পেইং রেভিনিউস, বাই পেইং রেন্টস, আমরা কিন্তু এই সমস্ত কিছুই কিন্তু আমরা লিখতে পারি। সুতরাং এইভাবে কিন্তু আমরা পরপর অনেকগুলো অল্টারনেটিভ সেন্টেন্স আমরা তৈরি করে নিতে পারবো। যখনই আমাদের এক্সট্রা ওয়ার্ড আমাদের কাছে থাকবে, আমাদের ওয়ার্ড পাওয়ার থাকবে, তখন কিন্তু আমাদের যে সেন্টেন্স তৈরি করার যে পাওয়ার সেটা কিন্তু আমাদের মধ্যে দ্রুত আসবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি কি আছে? পরের বাক্যটি আছে যে উদ্ভব এই সংবাদ ঠিকমতো জানতো না, অর্থাৎ এখানে কিন্তু আমরা কি পাস্ট সিম্পল পাস্ট টেন্সের কি নেগেটিভ সেন্টেন্স তৈরি করব, নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি লিখব? তাহলে এখানে সাবজেক্ট কি? উদ্ভব। তাহলে আমরা প্রথমে লিখি উদ্ভব কি জানতো না, তাহলে কি ডিড নট নো। তো আমরা জানি যে যখন আমরা নেগেটিভ সেন্টেন্স করি, বিশেষ করে সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে, তখন ডিড নট ব্যবহার করি এবং ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করি। তো ডিড নট নো অর্থাৎ জানতো না কি দিস নিউজ, এই সংবাদটা, দিস নিউজ অর্থাৎ এই সংবাদটা ঠিকঠাক করে জানতো না, তাহলে কি লিখব? প্রপারলি অর্থাৎ সঠিকভাবে জানতো না বা ঠিকঠাক জানতো না। তো উদ্ভব ডিড নট নো দিস নিউজ প্রপারলি, বা আমরা বলতে পারি রাইটলি অর্থাৎ ঠিকভাবে জানতো না, রাইটলি, বা আমরা বলতে পারি এক্স্যাক্টলি অর্থাৎ সঠিকভাবে জানতো না, বা আমরা এটাকে বলতে পারি যে অ্যাকিউরেটলি অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ বা সঠিকভাবে জানতো না, বা আমরা এটাকে আবার লিখতে পারি কি কারেক্টলি লিখতে পারি। সুতরাং সমস্ত অর্ডগুলি তোমরা লিখে নেবে, যত বেশি অর্ড লিখবে তত বেশি তোমাদের সুবিধে। তো এটাকে কিন্তু আমরা অন্যরকমভাবে লিখতে পারি, যে কীভাবে লিখতে পারি, যে দিস নিউজ, এইটা যদি আমি অল্টারনেটিভ লিখি তাহলে লিখব দিস নিউজ ওয়াজ নট নোন টু উদ্ভব তারপরে প্রপারলি, রাইটলি, কারেক্টলি, অ্যাকুরেটলি, তোমরা যেটা খুশি এখানে বসাতে পারো। তো এই দুই রকমভাবে কিন্তু সেন্টেন্সটা তৈরি করা যায়। সুতরাং তোমরা লিখে নেবে। তো চলো পরের বাক্যটি আমরা দেখি। পরের বাক্যটি আছে তাই সেদিন রাত্রি থাকতে উঠে পদ্মপুকুর থেকে একটা বড় দেখে রুই মাছ ধরে বাড়ি আনার উপক্রম বলতে সে প্ল্যান করেছিল বা সে প্রয়াস করেছিল। তো সেদিন রাত্রে, যেহেতু সেদিন রাত্রে অর্থাৎ গতকাল বা আগের দিনের রাত্রের কথা বলা হচ্ছে, তো সেই কারণে কিন্তু আমরা এখানে পাস্ট টেন্সে করব, সিম্পল পাস্ট টেন্সে করব। তো চলো কীভাবে লিখব? তো লিখব যে সো অ্যাট দ্যাট নাইট অর্থাৎ সেই রাত্রে, সো অ্যাট দ্যাট নাইট, সুতরাং সেই রাত্রে হি ওক আপ, সে ঘুম থেকে উঠেছিল, অর্থাৎ ওই রাত্রেই সে ঘুম থেকে উঠেছিল, অ্যান্ড টুক অ্যান কি একটা পদক্ষেপ নিয়েছিল, ইনিশিয়েটিভ এবং একটা পদক্ষেপ নিয়েছিল কি করার জন্য? টু ক্যাচ এ বিগ রুহু ফিশ, একটা বড় রুই মাছ, একটা বড় রুহু ফিশ হচ্ছে রুই মাছ, একটা বড় কি রুই মাছ বা রুহু ফিশ ফ্রম কোথা থেকে? ফ্রম দ্য পদ্মপুকুর, এবং পদ্মপুকুর থেকে, অ্যান্ড ব্রিং ইট কোথায়? বাড়িতে, অ্যান্ড ব্রিং ইট অ্যাট হোম, এবং সেটা বাড়িতে আনার সে প্ল্যান করেছিল। তাহলে কি লিখলাম পুরো লাইনটা? তো আমরা পুরো লাইনটা লিখলাম, সো অ্যাট দ্যাট নাইট অর্থাৎ ওই রাত্রে হি ওক আপ, সে উঠেছিল, অ্যান্ড টুক অ্যান ইনিশিয়েটিভ এবং একটা প্রয়াস বা একটা উপক্রম বা একটা পদক্ষেপ গ্রহণ করেছিল, টু ক্যাচ এ বিগ রুহু ফিশ, একটা বড় রুই মাছ ধরার, ফ্রম দ্য পদ্মপুকুর থেকে, অ্যান্ড ব্রিং ইট অ্যাট হোম, এবং সেটা বাড়িতে আনার। তো সেই প্রয়াসটা সে করেছিল। তো আমরা এখানে যেমন এখানে ব্রিং যে ভার্বটা দেখতে পাচ্ছি, এটাকে কিন্তু আমরা গেটও বলতে পারি, গেট ইট অ্যাট হোম, বা আমরা এটাকে ফেচও বলতে পারি, ফেচ ইট অ্যাট হোম। তো সুতরাং এইভাবে আমরা এই ভার্বটার আরও দুটো এক্সট্রা ভার্ব জেনে নিলাম। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। এখানে কিন্তু প্রতিটা সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি খুবই লং, তো ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমাদের কিন্তু বুঝে করতে হবে। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে এমন সময় বিঘ্ন ঘটল। তো এমন সময় কি? তাহলে লিখব অ্যাট দ্যাট টাইম অর্থাৎ এমন সময় কি ঘটলো? অ্যাট দ্যাট টাইম দেয়ার ওয়াজ এ
ডিসরাপশন অর্থাৎ এমন সময় একটা বাধা বা বিঘ্ন ঘটলো। তাহলে অ্যাট দ্যাট টাইম দেয়ার ওয়াজ এ ডিসরাপশন, সেই সময় একটা বিঘ্ন ঘটলো বা বাধা ঘটলো। বা আমরা বলতে পারি যে অ্যাট দ্যাট টাইম দেয়ার ওয়াজ অ্যান অবস্ট্যাকল অর্থাৎ সেখানে একটা বাধা ঘটলো। বা অ্যান ইন্টারাপশন বলতে পারি, অর্থাৎ একটা বাধা ছিল। তো এইভাবে কিন্তু আমরা অল্টারনেট সেন্টেন্স অনেকগুলি তৈরি করতে পারবো। তো চলো পরের বাক্যটি আমরা দেখি। সেদিন দুর্লভবাবুর ছোট কন্যার অন্নপ্রাশন কি ছিল কথাটা কিন্তু এখানে সাইলেন্ট আছে, তো আমরা ছিল এখানে বসিয়ে দিলাম যেহেতু সাহিত্যের ভাষা। তাহলে কি লিখবো? সেদিন। তাহলে অ্যাট দ্যাট ডে অর্থাৎ সেদিন। তাহলে কি অ্যাট দ্যাট ডে অর্থাৎ সেদিন কি ছিল? দেয়ার ওয়াজ অ্যাট দ্যাট ডে অর্থাৎ সেদিন দেয়ার ওয়াজ দ্য rice eating ceremony কার ছিল? তাহলে অ্যাট দ্যাট ডে অর্থাৎ সেদিন দেয়ার ওয়াজ দ্য রাইস ইটিং সেরিমনি অফ দুর্লভ বাবুস কি ছোটো মেয়ে দুর্লভবাবুস ইয়াঙ্গার ডটার অর্থাৎ দুর্লভবাবুর ছোটো মেয়ের অ্যাট হিজ হাউস তার বাড়িতে। তাহলে কী লিখলাম? সেদিন দুর্লভবাবুর ছোটো কন্যার বা ছোটো মেয়ের অন্নপ্রাশন ছিল তার বাড়িতে। এখানে তার বাড়িতে কিন্তু কথাটা নেই, তো আমাদেরকে এখানে কিন্তু সেটা ধরে নিতে হবে তার বাড়িতে। তাহলে কি অ্যাট দ্যাট ডে অর্থাৎ সেই দিন দেয়ার ওয়াজ দ্য রাইস ইটিং সেরিমনি অর্থাৎ অন্নপ্রাশন ছিল অফ দুর্লভবাবুস ইয়াঙ্গার ডটার দুর্লভবাবুর ছোটো কন্যার অ্যাট হিজ হাউস তার বাড়িতে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। খুব সমারোহ করে লোক খাওয়ানো হবে। তাহলে কি লিখব? লোক খাওয়ানো হবে। তো এটা কিন্তু আমরা প্যাসিভ ভয়েস দেখতে পাচ্ছি। প্যাসিভ ভয়েস কিসের? ফিউচার টেন্সের আমরা প্যাসিভ ভয়েস দেখতে পাচ্ছি। তো ফিউচার টেন্সের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কি লিখি? যে লোক খাওয়ানো হবে অর্থাৎ পিপল উইল বি ফেড অর্থাৎ লোক খাওয়ানো হবে কি পিপল উইল বি ফেড অর্থাৎ মানুষদেরকে খাওয়ানো হবে কি গ্র্যান্ডলি। তো খুব সমারোহ করে অর্থাৎ এখানে বলা হচ্ছে গ্র্যান্ডলি বা কি আড়ম্বর বা সাড়ম্বরে বা খুব জাঁকজমক করে। তাহলে কি হলো? যে পিপল উইল বি ফেড অর্থাৎ মানুষদেরকে খাওয়ানো হবে গ্র্যান্ডলি সমারোহ করে। তো এখানে কি হবে? এখানে বাই অর্থাৎ প্যাসিভ ভয়েসের যে বাই থাকে বাই দুর্লভ বাবু সেটা কিন্তু নেই, বাই দুর্লভ বাবু। তো এটা না লিখলেও হবে, তো এটা সাইলেন্টই থাক, কোনো অসুবিধা নেই। তাহলে পিপল উইল বি ফেড গ্র্যান্ডলি অর্থাৎ জাঁকজমক সহকারে মানুষদেরকে খাওয়ানো হবে। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন সেটাকে প্রেস করো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আশা করি তোমাদের জন্য আরও প্রচুর ক্লাস নিয়ে আসতে পারবো, এবং তোমাদের ট্রান্সলেশন যতদিন না পরীক্ষা হচ্ছে পিসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা অন্য যে সমস্ত এক্সাম যেখানে ডেসক্রিপটিভ ইংলিশ আছে, বিশেষ করে ট্রান্সলেশন আছে, সেখানে কিন্তু তোমাদের ট্রান্সলেশন জলের মতো তৈরি করে দেবো। আর এরপরে এই ট্রান্সলেশনের এই সিরিজটা চলার পরে আরও একটা ট্রান্সলেশন সিরিজ এবং সঙ্গে থাকবে প্রেসিস বা রিপোর্ট রাইটিং, যে সমস্ত টপিকগুলো থাকবে সেগুলো পরপর আসতে থাকবে। যেহেতু এই সিরিজটা চলছে এই কারণে অন্য টপিক এখানে আনছি না, তো অন্য টপিকগুলো তারপরে আবার পরপর আসতে থাকবে। তো ধন্যবাদ, চলো পরের ক্লাসে আবার দেখা হবে।